তোমার এই টিউশন টিচারকে বলে দাও যেন পরবর্তীতে আমার সাথে যেন লাগতে না আসে। এখন তো শুধু ফ্যানাই মুড়াইছি। এরপর থাক, বললাম না। আমি রুমে যাচ্ছি, যদি কল ঠিক করবো আমি শহর নেব। হুম, আমার বইয়ে গেছে ওনার সাথে লাগতে। আর আমাকে কিছু বললে আমি ছেড়ে দিব নাকি? এই তোমরা একটু বলবা কি হয়েছে? আমার রুমে শাওয়ারটা হঠাৎ করে অফ হয়ে গেল কেন? অনিকও দরজা দিয়ে মুখ বার করে বলল, ওর গায়েও ফেনা। নিন, এটারই বাকি ছিল, কিচ্ছু হয়নি। তুমি রুমে যাও, মনে হয় কেউ ভুল করে লাইন অফ করে দিয়েছে। ঠিক আছে আন্টি। এর মাঝে কেটে গেছে আরও কয়েকটা দিন। এখন তো ও বাড়ির সবার সাথেই ইয়ানার বেশ মিল হয়ে গেছে। সবাই ইয়ানাকে বেশ ভালোবাসে, শুধুমাত্র আদ্র বাদে। অনেক তো ইয়ানাকে ছোট বোন বলে। আর ইয়ানা অনেককে এত ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে সেটা জানার পর তো এখন আরও সবাই বেশি করে ইয়ানাকে চোখে হারায়। পরশ তো তার কিউটি পাই বলতে অজ্ঞান। ইয়ানা বেশিরভাগ সময়ই এ বাড়িতেই কাটায়। আরে ইয়ানা, থাক, তুমি রান্না করছো কেন? তুমি আমাদের গেস্ট, যাও ড্রয়িং রুমে গিয়ে পরশের সাথে বসে কার্টুন দেখো। আপু, আমি কি ছোট নাকি যে কার্টুন দেখব? আর সারা সপ্তাহে এই একটা মাত্র দিনেই ছুটি পাই, তাই দিনটা শুয়ে বসে থেকে নষ্ট করতে চাই না। ও হ্যাঁ, আম্মু তোমাদের জন্য তিলের নাড়ু দিয়েছে, ব্যাগে রেখেছি, দাঁড়াও আমি এক্ষুনি আনছি। আস্তে যাও, ইয়ানা পড়ে যাবে তো। এই মেয়েটাও না বড্ড বেশি ভালো। এই বাড়ির কারো দেখছি কোনো সময়ের জ্ঞান নেই। সেই কখন থেকে কফি চেয়েছি, এখনো আসার কোনো খোঁজ নেই। আমাকে কিচেনে গিয়ে দেখে আসতে হবে কফি কত দূর। এই কিউটি পাই, আস্তে আসো, না হলে চাচুর সাথে বিশাল সংঘর্ষণ হবে। যা বলতে বলতে ধাক্কা লেগে গেল। কান হাত দিয়ে বসে থাকি, এখনই শুরু হবে দুই পক্ষের বিশাল লড়াই। তোমার নাম মিস বকবকের সাথে চলন্ত ট্রেনও রাখা উচিত ছিল। এটা বাড়ি, এখানে একটু আস্তে হাঁটতে পারো না? সেই ঘুরে ফিরে আমার উপরেই পড়বে। এই যে শুনুন, আমার মাথাটা কি আপনার কাছে নারকেল মনে হয়, যা আমি ইচ্ছে করে লোহার সাথে ধাক্কা মারবো যেন ফেটে যায়? আপনার গায়ে গোস্তর বদলে শুধু হাড় মনে হয়। উফ, আমার কপালটা আলু হয়ে গেল। তোমার সাথে ফাও পেঁচাল পাড়ার মতো সময় আমার নেই। সরো সামনে থেকে। ভাবি, আমার কফিটা কোথায়? আমারও যেন ওনার সাথে কথা বলার জন্য ঘুম নেই। এ কি শ্যাম, তুমি এভাবে কানে হাত দিয়ে বসে আছো কেন? এদিকে যে ফোন বাজছে, শুনতে পাচ্ছ না? ও, তোমাদের ঝগড়া শেষ? আচ্ছা, আমি ফোনটা ধরছি। হ্যালো, আমি পরশ স্পিকিং। কি কবে? আচ্ছা, আমি সবাইকে বলে আসছি। না, কাউকে ফোন দিব না, আমি এখন রাখছি। কে ফোন দিয়েছিল শ্যাম? সরো সরো, মাম্মাকে বলতে হবে লিজা পিৎজা আছে। এই লিজা পিজাটা আবার কে? কি জানি, হবে হয়তো কেউ। যাই, নাড়ুগুলো নিয়ে আপুকে দিয়ে বাড়ি যাই, অনেকক্ষণ হলো আসছে। এই নাও আপু, নাড়ু। আমি তাহলে যাই। বলো, অনেকক্ষণ হলো আসছে, এবার বাড়ি না গেলে আম্মু রাগ করবে। সে কি, এখনই চলে যাবা? না না, এখন যাওয়া হবে না। আমার কথাই যেমন এসেছো, তেমনি আমার কথাই যাবা, ওকে? কিন্তু কোনো কিন্তু নয়, চুপ করে বসে থাকো। সে না হয় থাকলাম। আচ্ছা আপু, এই লিজা পিজাটা কে গো? তোমাকে নিশ্চয়ই পরশ বলেছে। এটাকে নিয়ে যে কি করি! আসলে লিজা হলো আমার শ্বশুর মশার একমাত্র বন্ধুর একমাত্র মেয়ে, আর তোমার বস মানে আদ্রর বন্ধু। বাহ, ওনার আবার বন্ধু আছে, ভাবা যায়। তোমার এত ভাবা লাগবে না, তুমি বরং এই কফিটা আদ্রকে দিয়ে আসো। অনেকক্ষণ আগে কফি চেয়েছে, এবার না দিলে তুলকালাম বাঁধাবে। তুমি কি আমাকে মারার প্ল্যান করেছো? আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই। তোমার দেবরকে তুমিই কফি দিয়ে আসো, আমি পারবো না বাবা। প্লিজ বাবু, একটু দিয়ে আসো। আমি রান্নাটা নামিয়ে আবার রুমে যেতে হবে, তোমার ভাইয়া ডাকছে। আমি যাব? তুমিই যাবে। আর তোমার দেবর বাঘনা ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবে। এই নাও কফি, আর যাও দিয়ে আসো, আমার অনেক কাজ আছে। মাও নেই যে ওনাকে বলবো। কি আর করার ইয়ানা, শেষমেশ এই ছিল তোর কপালে। যা, আবার একটা ঝড় সামলানোর জন্য তৈরি হ। এই যে মিস্টার, এই নিন আপনার কফি, এখানে রেখে গেলাম। আস্তে, আমি কাজ করছি, দেখতে পাচ্ছ না? চুপচাপ কফি রেখে চলে যাও। আমার এখানে থাকার কোনো ইচ্ছে নেই। ইয়ানার কথায় আদ্র রেগে বিছানা থেকে নেমে ইয়ানার একদম কাছে এসে ইয়ানাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, তো নয়তো কে কি করবেন?
কি করব সেটা সময় হলেই বুঝবে। কিছু করতে পারবেন না। আর আপনি আবার এত কাছে দাঁড়িয়ে আছেন কেন? দূরে যান, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? মুখটা আরও এগিয়ে এনে ভুরু কুচকে বলল আদ্র। সেটা আপনাকে বলবো কেন? আপনি সরুন তো সামনে থেকে, একদম অনেক দূরে। এভাবে হুটহাট আমার কাছে আসবেন না। এই শোনো, তোমার মতো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, ওকে? সো অন্য কিছু ভাবা বাদ দাও। আমি মোটেও অন্য কিছু ভাবছি না, আপনি বরং অন্য কিছু মিন করছেন। বাদ দাও, তোমার সাথে কথা বলার ইচ্ছে আমার নেই। গেট আউট। আর হ্যাঁ, যাওয়ার আগে দরজাটা লাগিয়ে যাবে। পারবো না। পারলে নিজের দরজা দিয়ে আসেন। উফ, আজকে একটুর জন্য হার্ট ফেল করছিলাম। মিস ইয়ানা, এই সোমবার তোমাকে আমার সাথে বান্দরবন যাওয়া লাগবে, কেননা ওখানে আমাদের কোম্পানির নতুন কাজ শুরু হয়েছে, সেটা দেখতে প্লাস তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। সো তুমি সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে রাখো। এখন যাও এখান থেকে। এটা কেমন কথা? যাও বললেই তো আর যাওয়া যায় না। আর হুট করে এভাবে কিভাবে আমি একা একটা মেয়ে আপনার সাথে যাব? বলা তো যায় না। যদি আপনি আমার সুযোগ নেন তাহলে। হোয়াট? আমি সুযোগ নিব? তাও আবার তোমার? কি আছে তোমার মাঝে? আর তাছাড়া তোমাকে চাকরির আগেই বলা হয়েছে যে কাজের প্রয়োজনে তোমাকে আমার সাথে যেতে হবে। আর মোটেও আমরা দুজন যাচ্ছি না, আমাদের সাথে ম্যানেজার সাহেবও আছে। আমার প্রবলেম আছে, আমি যেতে পারবো না। সেটা বললে তো হবে না মিস ইয়ানা, তোমাকে তো যেতেই হবে। চাকরি নেওয়ার সময় কিন্তু তুমি এই শর্ত মেনেই চাকরিতে জয়েন করেছিলে। সো এখন পিছু পা হলে চলবে না। তোমার অফিস আওয়ার শেষ, এখন যাও বাড়ি গিয়ে বান্দরবন যাওয়ার প্রিপারেশন নাও। আউট। আমি ধ্যাৎ, কিছুই বলবো না। সব সময় উনি যা বলবে সেটাই হবে নাকি? মাকে এভাবে একা রেখে আমি যাব কি করে? কিন্তু সেটা তো এই গাম্বার রাগী মার্কা লোক বুঝবে না। কি আর করার, এখন মাকে কিভাবে বোঝাবো সেটাই দেখার বিষয়। মনে হয় না মা রাজি হবে। আরে ওই তো ইয়ানা চলে আসছে। ইয়ানা দেখ কারা এসেছে। তোর খালামণি, সে কখন এসেছে, তোর জন্যই অপেক্ষা করছিল। বাবা, আমার দেখা সেই ছোট্ট ইয়ানাটা কত বড় হয়ে গেছে। আয় আমার কাছে আয়, বস। তা কি করছিস এখন? এই ছোটখাটো একটা জব করি আর একটা টিউশন করি। আচ্ছা তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে? আচ্ছা ঠিক আছে, যা। উফ, বাপ রে, অনেক কাজ করেছি আজকে। মনে হচ্ছে এক্ষুনি শুয়ে একটা লম্বা ঘুম দিই, বড্ড ক্লান্ত লাগছে। বিছানায় শটাং হয়ে শুয়ে বলল ইয়ানা। আরে সরি, তুই এসে গেছিস, আমি ঠিকই পাইনি। নক না করে রুমে আসার জন্য সরি। আপনি তো অলরেডি রুমেই ছিলেন, কিন্তু বারান্দায় কে আপনি? আর এখানে কি করছেন? শুয়ে থেকে উঠে বসে বলল। সিরিয়াসলি তুই আমাকে চিনতে পারিস নে? আর পারবিও কিভাবে? সেই কবে আমাকে দেখেছিস? আসলে আমিও তোকে প্রথমে দেখে চিনতে পারিনি, পরে ছবি দেখে চিনেছি। হাই, আমি সোহাগ, তোর মায়ের চাচাতো বোনের একমাত্র ছেলে। ও আপনি সোহাগ ভাইয়া, আমি তো চিনতেই পারিনি। বসুন। তোকে না বলেই তোর রুমে এসে গেছিলাম, ভাবলাম তোকে সারপ্রাইজ দেবো। তারপর দেখি টেবিল ভর্তি উপন্যাস, তাই ওখান থেকে একটা নিয়ে বারান্দা এসে পড়ছিলাম। তা এত উপন্যাস কেন? প্রেমে টেমে পড়েছিস নাকি? কি যে বলেন, আমি আর প্রেম, এটাও সম্ভব নাকি? আচ্ছা আপনি বসুন, আমি ওয়াশরুম থেকে আসছি। একটু পরে আবার পড়াতে যেতে হবে। বাবা, এত পরিশ্রমী! ভালো ভালো, জীবনে ভালো থাকতে হলে একটু পরিশ্রম তো করতেই হবে। কেউ তো আর এসে বলবে না যে এই নাও টাকাটা, তোমরা কিছু কিনে খেও। তোর সাথে যুক্তিতে আমি পারবো না। তুই বরং ফ্রেশ হয়ে তৈরি হয়ে নে, আমিও তো বাড়ি যাব। যাওয়ার পথে তোকে নামিয়ে দিয়ে যাব। ওকে। আরে আমাদের ইয়ানা চলে এসেছে যে, এসো ভিতরে আসো। আপু, তুমি এই শরীর নিয়ে আবার দরজা খুলতে গেলে কেন? বাড়িতে কি আর কেউ নেই? আরে কেবল তো 5 মাস, আমি এখনো অনেক স্ট্রং। আর এই সময় বেশি হাঁটাহাঁটি করতে হয়। যখন তুমি প্রেগনেন্ট হবে তখন বুঝবে। না না, আমি বিয়েই করবো না। প্রেগনেন্ট তো দূরের কথা, তা আমার স্টুডেন্ট কোথায়? রুমে নিশ্চয়ই। ও রুমে থাকা মানুষ। বান্দা দেখো গিয়ে আদ্র রুমে বসে গেম খেলছে। একটু পর আদ্র চলে আসবে, তার আগেই ওকে ওই রুম থেকে বার করে নিয়ে আসো, নইলে আদ্র এসে ভীষণ রাগ করবে। সে আর আমি জানি না। আচ্ছা আমি যাচ্ছি। না না কিউটি পাই, এটা করো না। চাচু দেখলে ভীষণ রাগ করবে। আরে এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, কিচ্ছু হবে না। আর উনি তো জানতেই পারবে না যে ওনার ছবিতে গোফটা আমি এঁকেছি। ও রিয়েলি? আমি জানতেই পারবো না। এই রে, হয়ে গেল, আমি গেলাম, তুমি আসো। আরে এই চাপ, দাঁড়াও। যা চলে গেল। এখন তোর কি হবে ইয়ানা? সময় থাকতে পালা।
ইয়ানা আদ্রর বিছানা থেকে নেমে যে দৌড়ে বাইরে যেতে যাবে, তখনই আদ্র ইয়ানার হাত মুচড়ে পেছনে ধরলো। ইয়ানার পিঠ আদ্রের বুকের সাথে লেগে আছে। আরে কি করছেন? ছাড়ুন, আমার লাগছে তো, ছাড়ুন বলছি। লাগার জন্যই তো ধরেছি। তোমাকে বলেছি না যে আমার জিনিসে হাত দেবে না? তবুও তুমি এটা করার সাহস পেলে কিভাবে? আসলে আমি পরশকে ড্রয়িং শেখাচ্ছিলাম, তাই আর কি। তোমাকে রাখা হয়েছে রেচামকে পড়ানোর জন্য, ড্রয়িং শেখানোর জন্য অন্য কেউ আছে। আর তাছাড়া ড্রয়িং করার জন্য বোর্ড, কাগজ সবকিছুই আছে। তাহলে আমার ছবিটা নষ্ট করলে কেন? সরি, আমার হাত ছাড়ুন। গুড। ফার্দার যদি কখনো তোমাকে আমার জিনিসে হাত দিতে দেখেছি তাহলে তোমার খবর আছে। আর এটা তোমার লাস্ট ওয়ার্নিং, বুঝেছো? এবার যাও, আউট। উনি সব সময় আমাকে ব্যথা দেন, কষ্ট দিয়ে কথা বলে। আরে আমি কি মানুষ নই? এরপর থেকে আর ওনার সাথে কথাই বলবো না। উফ, আমার হাত। ইউটিউবার চাচ্চু কি তোমাকে মেরেছে? কেন মারবে কেন? আর আমি তোমার চাচুকে ভয় পাই নাকি? তাহলে তুমি তোমার মুখটা করে রেখেছো কেন? আচ্ছা যাও, আমি চাচ্চুকে বকে দেব। নিজেরই ওনাকে দেখলে প্যান্ট খারাপ হয়ে যায়, সে নাকি আবার বকে দেবে। আচ্ছা ঠিক আছে, এখন পড়ো। পরশকে পড়ানো শেষে ইয়ানা পরশের রুম থেকে বার হয়ে কেবলই নিচে নামবে, তখনই আদ্রের বুকের সাথে ধাক্কা খেলো। ধাক্কা লাগার পরেও ইয়ানা কিছু না বলে চলে যাচ্ছিল। তখনই আদ্র বলল, সূর্য আজকে কোন দিকে অস্ত গেল মিস বকবক? আজকে এত চুপ, কই গেল তার এত বকবকানি? আদ্রের কথায় কোনো প্রতিবাদ না করে ইয়ানা চলে যেতে গেলে আদ্র আবারও বলল, যাক, এতদিনে আমার কানটা বাঁচলো। এবার নিশ্চয়ই বুঝে গেছো যে আর্দ্র চৌধুরীর সাথে থাকতে এসে কতটা ভুল করেছো। এখন থেকে এভাবেই চুপ থেকে আমার সম্মান দেবে, ওকে? আর এরপর থেকে আমার পিছে লাগতে আসবে না। এখন যাও, ভিতু একটা। এবার আর ইয়ানা নিজেকে চুপ রাখতে পারল না। আদ্রের দিকে তেড়ে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। যদিও ইয়ানা আদ্রের বুক অবধি, তবুও মুখের উপর আঙুল তুলে বলল, এই, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আমি চুপ আছি, এটা সহ্য হচ্ছে না? আর হবেই বা কিভাবে? আপনি তো আস্ত একটা অসহ্য। আর হ্যাঁ, আমি মোটেও ভীতু নই। আমার কোনো ইচ্ছেই নেই আপনার সাথে কথা বলার, বুঝেছেন মিস্টার আদ্র চৌধুরী? রেগে একসাথে এতগুলো কথা বলাই ইয়ানা হাঁপিয়ে গেছে। আরে রিল্যাক্স, আস্তে। এত বেশি রাগ ভালো নয়, চুপচাপ বাড়ি চলে যাও। রোজ রোজ আমি তোমার ড্রাইভারগিরি করতে পারবো না, ওকে? মেঘে ঢাকা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে ছুটে চলেছে গাড়ি। এইসব পাহাড়ি রাস্তায় যে সে ড্রাইভ করতে পারে না, অভিজ্ঞ ড্রাইভার ছাড়া। আদ্র সামনে বসেছে আর ইয়ানা এবং ম্যানেজার পেছনে। ইয়ানা সারা রাস্তা গাড়ির গ্লাস নামিয়ে দেখতে দেখতে এসেছে। যতই কাজের জন্য আসা হোক, ফার্স্ট টাইম আসলে ফিল্মটাই অন্যরকম, খুব ইচ্ছে করছে। শৈল প্রপাত, প্রান্তিক লেক, বগা লেক, কেও ক্রাডং, তাজিংডং, মিরেঞ্জা, রিজুক জলপ্রপাত, নীলাচল পর্যটন কেন্দ্র, নীলগিরি স্বর্ণ মন্দির, কেওজাদি পাহাড়, আলিশ সুড়ঙ্গ, তিন্দু পাথর ছড়া, রাইংখং পুকুর, আরও যত সব দর্শনীয় স্থান আছে সবগুলি একেবারে দেখে তারপর যাই। না না না, মন চাচ্ছে এখানে পাহাড়ের ওপর ছোট্ট একটা কুঠির বানিয়ে ওখানে সারা জীবন থেকে যায়। উফ, এত সুন্দর কেন পৃথিবী! কিন্তু আমার এত সব কিছুই দেখা হবে না, কেননা 3 দিনের জন্য আসা। আর আমি জানি এই 3 দিন আমার গাম্মাট রাগি বস কাজ ছাড়া কোথাও যাবে না। আজকে যদি একটা কাজের বর থাকতো তাহলে তাকে নিয়ে সবকিছু দেখতাম। আজকে আমাদের হোটেলে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। আদ্র স্যার 3 জনের জন্য 3টা রুম নিয়েছে। 3টা রুমের কি দরকার ছিল? 2টো নিলেই তো হতো, একটা আমি আর একটা ওনারা 2 জন। কিন্তু না, উনি আবার কারোর সাথে নিজের বেড শেয়ার করে না, ঠং। আমি আমার রুমে এসে এই ব্যাগটা বিছানায় ফেলে ব্যালকনিতে চলে গেলাম। সে কি এক অপরূপ দৃশ্য চোখ জুড়িয়ে গেল। পাশে তাকিয়ে দেখি আদ্র স্যার, তার মানে আমার পাশের রুমটা ওনারা। এখন একটু বিশ্রাম নিয়ে ঘুমিয়ে যাও, রাতে আমি সব কাজ বুঝিয়ে দেবো। আর সকালে আমাদের মিটিং আছে। এতক্ষণ একটা মুডে ছিলাম, কিন্তু ওনার কথাই সব ফুস হয়ে গেল। আমি মাথা নাড়িয়ে চুপচাপ রুমে এসেই বেডে শটান হয়ে শুয়ে পড়লাম। সাথে সাথে আমার চোখে রাজ্যের ঘুম নেমে আসলো। ঘুম ভাঙতে ভাঙতে ভাঙলো সন্ধ্যার পর। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে হালকা কিছু খেয়ে আদ্র স্যারের অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরেই উনি আসলেন। যাক, রাইট টাইমে এসেছো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। শোনো। আরে দাঁড়ান, আগে ম্যানেজার স্যার তো আসুক, তারপর না হয় শুরু করবেন। ম্যানেজার আসবে না, উনি চলে গেছে। আদ্র স্যারের কথা শুনে আমার চোখ
কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ম্যানেজার স্যার চলে গেছে মানে? মানে হলো এখানে আসার পর ওনার ফোনে ফোন আসে, ওনার ওয়াইফ সিঁড়ি থেকে পড়ে গিয়ে অনেক আঘাত পেয়েছেন মাথায়, তাই উনি চলে গেছেন। কি, উনি চলে গেল আর আপনি আমায় জানানোর প্রয়োজন মনে করলেন না? কিভাবে জানবো? তুমি তো এখানে, আচ্ছা কিভাবে জানাবো, তুমি তো এখানে এসেই ঘুমিয়েছিলে। এত কথা না বলে কাজের কথা শোনো। কাল সকালে আমার একটা প্রেজেন্টেশন আছে, আর সেটা তুমি তৈরি করবে। আর এভাবে অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে আছো কেন? পরে যদি বলো যে বোঝোনি, তখন আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। তার মানে এই 3টা দিন ওনার সাথে একা থাকতে হবে? উনি যতই ভালো হন তবুও ভয় করছে। এভাবে কিভাবে ওনার সাথে থাকবো? কি হলো, কথা কানে যাচ্ছে না? জি জি, শুনেছি, আপনি বলুন। তারপর উনি আমায় পুরো কাজ বুঝিয়ে দিলেন। পুরোটা সময় উনি ল্যাপটপের দিকে তাকিয়ে কথা বলেছিলেন, আর আমি একবার ওনার দিকে তো একবার ল্যাপটপের দিকে তো আবার আমার নিজের দিকে তাকিয়ে দেখছিলাম আমার সবকিছু ঠিক আছে কিনা। প্রায় অনেক সময় ধরে উনি আমায় বোঝালেন। ডিনার করে একেবারে রুমে গিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, কেউ দরজা খুলতে বললে খুলবে না, ওকে? কেন, আপনি কোথায় যাচ্ছেন? কেন? তুমি তো আমায় বিশ্বাস করতেই পারছো না। তাহলে আমি থাকলেই বাকি, না থাকলেই বাকি। থাকলে যদি আবার উল্টোপাল্টা কিছু করি, তুমি তো এটাই ভাবো বাইরে যাচ্ছি। উনি নিজে একা একাই রাতের শহরের সৌন্দর্য উপভোগ করবে, আর আমি আবালের মতো একা একা রুমে বসে থাকবো? ধ্যাত, এসে ঘুমাইছিলাম বিধায় এখন আর ঘুম পাচ্ছে না, তাই ব্যালকনিতে বসে আছি। ওনার রুম অন্ধকার মনে হয়, এখনো আসেনি। কোথায় গেছে কে জানি। আচ্ছা, আমি ওনাকে নিয়ে এত ভাবছি কেন? উনি যেখানে খুশি যাক, তাতে আমার কি? একটু আগেই মায়ের সাথে কথা বলেছি, তাই ফোনে গান দিয়ে ফোনটা পাশে রেখে বাইরের দিকে তাকিয়ে সময়টা অনুভব করছিলাম। তখনই পাশের ব্যালকনির দরজা খোলার আওয়াজ আসলে তাকিয়ে দেখি আদ্র পরনে 3/4 প্যান্ট আর গায়ে লাল রঙের একটা টি-শার্ট, চুলগুলো এলোমেলো, ফর্সা গায়ে লাল রংটা ভালোই মানিয়েছে। তাই জন্যই আমিও কেমন হাবলার মতো ওনার দিকে তাকিয়ে আছি। কাল 9টার মধ্যে রেডি হয়ে থাকবে। 10টা থেকে মিটিং, অনেকটা পথ যেতে হবে, বুঝেছো? ওনার কথায় আমার হুঁশ ফিরল। আমি মাথা নাড়িয়ে ওনার দিকে তাকিয়ে থেকেই হ্যাঁ বললাম। উনি ব্যালকনির রেলিং ধরে সামনের দিকে তাকিয়ে বলল, অনেক রাত হয়েছে, এবার বসে না থেকে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। যাও, কাল সকাল সকাল উঠতে হবে। ন্যাট ভালো লাগে না, ভালো করে সময়টা অনুভব করতেই দিল না। ওনাকে বকতে বকতে রুমে চলে আসলাম। কি করব, ঘুম তো আসে না, তবুও চোখ বন্ধ করে বেডের উপর ঘাপটি মেরে শুয়ে থাকলাম। এভাবেই কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই। সকালে সাংঘাতিক একটা স্বপ্ন দেখে লাফিয়ে উঠে বিছানার উপর বসে পড়লাম। আমি কি স্বপ্ন দেখলাম, এটাও সম্ভব? আমি এতদিন স্বপ্নে যাকে দেখতাম সে আসলে আদ্র স্যার। আজকে তার মুখটা দেখলাম, হায় হায়, এটা কেমন করে হলো? দেশে কি আর কোনো ছেলে ছিল না? শেষমেশ ওনাকেই আমার স্বপ্নে আসতে হলো। আমার স্বপ্নে দেখা রাজকুমার ভিলেনে পরিণত হলো। সারাদিন ওনার সাথে কাজ করার পর বিকেলের দিকে কাজ শেষ হয়ে গেল, আর এই পুরোটা সময় আমি থেকে থেকে শুধু ওনার দিকে তাকাচ্ছিলাম। 4টার মধ্যে আমরা হোটেলে ফিরে আসলাম। রাত হতে এখনো অনেক সময় বাকি। এতটা সময় কি করব আর সাহস করে ওনাকে বলতেও পারছি না যে স্যার চলুন একটু ঘুরে আসি। এটা বললেই গম্ভীর কণ্ঠে বলবে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বাইরে আসলাম আশেপাশে একটু ঘুরে দেখার জন্য। আদ্র স্যার হয়তো রুমে থাক, উনি ওনার মতো, আমি আমার মতো ঘুরি, ওনাকে লাগবে না। হোটেলের সামনের দিকে হাঁটছিলাম, তখনই দেখি একটা কাপল, মনে হয় নতুন বিয়ে হয়েছে, হানিমুনে এসছে। কেমন একজন আরেকজনের হাত ধরে রেখেছে। ওদের জিজ্ঞেস করলাম যে কোথায় গিয়েছিল, বলল নীলগিরি। এটা শোনার সাথে সাথে এক বালতি আফসোস হতে লাগলো। কেন আমি বিয়ে করলাম না? বিয়ে করলে আমিও এমন বর নিয়ে ঘুরতে পারতাম। আফসোস নিয়ে হাঁটতেছিলাম, তখনই মেঘ ভেঙে ভারী বর্ষণ শুরু হয়ে গেল। বৃষ্টি আসার কোনো নির্দিষ্ট সময় নেই, তবু আমার কেন জানি মনে হচ্ছে আমার মন ভালো করতেই মেঘেরা সব একজোট হয়ে বৃষ্টি স্বরূপ আমার উপরে পড়ছে। আমি খুশিতে আত্মহারা হয়ে 2 হাত সামনে বাড়িয়ে দিয়ে ভিজতে লাগলাম। মিটিং থেকে ফিরেই আদ্র ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। সারাদিন এত বকবক করেছে যে ওর মাথা ধরে গেছে। প্রায় অনেক সময় ঘুমিয়েছে। হঠাৎই রুমের দরজায় নক করার শব্দে ওর ঘুম ভেঙে গেল। শুয়ে থেকে উঠে বসে বলল, দরজা খুলে আছে, ভেতরে আসুন। তখনই হোটেলের একজন লোক এসে বলল, স্যার, আপনার ওয়াইফ হোটেলের বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে। হোয়াট? আবার ওয়াইফ মানে? আসলে কালকে আপনার সাথে যে মেয়েটা আসলো, মানে উনি তো আপনার ওয়াইফ, উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। জলদি চান স্যার। ইয়ানা?
ওর আবার কি হলো হঠাৎ করে? মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, তবু আস্তে করে চোখটা খুললাম। দেখলাম আমি আমার নিজের রুমে কপালের উপর হাত দিয়ে দেখি ভেজা একটা কাপড়ের টুকরো। অনেক কষ্টে উঠে বসলাম। পাশে তাকিয়ে দেখি আদ্র চেয়ারে বসে ফোন দেখছে। আমি হালকা কাশি দিতেই উনি ফোন রেখে আমার দিকে তাকালো। এই মেয়ে, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তুমি এখানে অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আর আমি সব কাজ ফেলে তোমার সেবা করব। ভুলে যেও না, এখানে আমরা কাজ করতে এসেছি, বেড়াতে আসিনি। সো এরপর থেকে এমন কিছু করবে না। যদি করো তাহলে তোমাকে রেখেই চলে যাব। যত সব। কথাগুলো বলে আদ্র গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। কি হলো এটা? উনি আমাকে এতগুলো কথা শোনালো কেন? কি করেছি আমি? হ্যাঁ, কালকে বৃষ্টিতে ভিজতে ভিজতে হোটেল থেকে একটু দূরে চলে গিয়েছিলাম। পরে রাস্তা চিনতে পারছিলাম না। তারপর মাথাটা কেমন ব্যথা করছিল, আর তো কিছু মনে নেই। ইয়ানার ভাবনার মাঝেই হোটেলের একজন স্টাফ খাবার নিয়ে আসলো। ম্যাম, খাবারটা খেয়ে নিন, স্যার পাঠিয়েছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে আমি এখানে কিভাবে আসলাম? আমি তো বাইরে ছিলাম। আসলে ম্যাম, অতিরিক্ত বৃষ্টিতে ভেজার জন্য জ্ঞান হারিয়ে হোটেল থেকে একটু দূরে পড়েছিলেন। তখন আমাদের হোটেলের একজন দেখতে পেয়ে আমরা স্যারকে বলি, তারপর স্যারই আপনাকে কোলে নিয়ে হোটেলে নিয়ে আসে। আর রাতে আপনার অনেক জ্বর হয়েছিল, স্যার ডাক্তার নিয়ে আসলে ডাক্তার আপনাকে দেখে চলে যাওয়ার পর স্যারই আপনার মাথায় জলপট্টি দিয়েছিল। আর এখন আপনি একদম সুস্থ। যাই বলেন ম্যাম, স্যার কিন্তু অনেক ভালো আর কেয়ারিং। কি মিস্টার আদ্র আমাকে কোলে করে নিয়ে এসেছিল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আসলে লোকটার বাহিরেটা অনেক শক্ত, অনেক কঠোর আর ইগোতে ভরা, কিন্তু মনটা ভালো। এর জন্য ওনাকে একটা ধন্যবাদ দেয়াই যেতে পারে। এভাবে রুমের মধ্যে কেউ শুধু টাওয়াল পরে ঘুরে বেড়াচ্ছি? আপনার একটু লজ্জা নেই? তুমি এখানে কি করছো? আর এটা আমার রুম, আমার এখানে যেভাবে ইচ্ছা থাকবো, তাতে তোমার কি? আর তুমি যাও এখান থেকে। তোমার জন্য কাল সারা রাত ঘুমাতে পারিনি। এখন আমি একটু রেস্ট নেব, দেন 10টার দিকে বেরোতে হবে। আমি অসুস্থ, তবুও আমাকে দিয়ে কাজ করাবে, হার্টলেস একটা। আচ্ছা শুনুন, আমি এখানে আপনাকে ধন্যবাদ দিতে এসেছিলাম। কিসের জন্য? কালকে আমার এত কেয়ার নেওয়ার জন্য। কালকে আপনি না থাকলে। হয়েছে তোমার বলা শেষ? তাহলে শোনো, আমি তোমার কেয়ার করেছি আমার সুবিধার জন্য। কেননা তুমি যদি আজকে অসুস্থ হয়ে পড়ে থাকতে, তাহলে আমাকেও তোমায় দেখার জন্য সব কাজ ফেলে বসে থাকতে হতো, আর ওদিকে আমার কোম্পানির লস হয়ে যেত। এই জন্য আমি তোমার কেয়ার করেছি, এতে অন্য কিছু ভাবার দরকার নেই। এখন যাও, গিয়ে একটু রেস্ট নাও, একটু পর আমার সাথে বেরোতে হবে। তার মানে উনি ওনার নিজের স্বার্থের জন্য এমনটা করেছে। কি খারাপ লোক! যাওয়া ধন্যবাদ দিতে চেয়েছিলাম, সেটাও দেব না। আমি আসছি। কেমন লোক! হৃদয় বলতে কিচ্ছু নেই, ভেতরে বাইরে ইগোতে ভরা। সেদিনকার মতো সব কাজ সেরে আমরা সন্ধ্যার দিকে হোটেলে ফিরলাম। কালকেও থাকার কথা ছিল, কিন্তু কাজ শেষ হয়ে গেছে, তাই আমরা কালকেই চলে যাব। সারাদিন এত কাজ করেছি, সারাক্ষণ ওরা পিছু পিছু থাকতে হয়েছে। বাড়ি গিয়ে আবার পড়তে হবে। সামনের মাস থেকে আবার আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা। ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম। এখন একটা লম্বা ঘুম দিতে হবে। কথাগুলো বলে আদ্র গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। আদ্র হোটেলে এসে রুমে আসার সময় দেখলো একদল ছেলে মেয়ে গিটার নিয়ে গান গাইতে গাইতে রুমে যাচ্ছিল, আদ্রের পাশের রুমেই। আদ্র ওদের কাছে গিয়ে বলল একটু সময়ের জন্য গিটারটা দিতে। যদিও আদ্রের বাড়িতে গিটার আছে, আজকে ওদের দেখে বাজাতে মন চাইছে, তাই চাইলো গিটারটা নিয়ে ব্যালকনিতে গিয়ে মেঝেতে বসে গিটারের সুর তুললো। গান গাইলো না, শুধু গিটার বাজাচ্ছে, গিটারের সুর শুধু। ইয়ানা কেবলই চোখটা বন্ধ করেছিল, তখনই গিটারের সুর শুনে উঠে বসলো। এত সুন্দর করে কে গিটার বাজাচ্ছে? এক পা দুপা করে ব্যালকনিতে গেল। ইয়ানা তারপর পাশে তাকিয়ে দেখলো আদ্র চোখ বন্ধ করে এক মনে গিটার বাজাচ্ছে, মাঝে মাঝে চোখ খুলছে। ইনি এত সুন্দর করে গিটারও বাজাতে পারে? ওনার মতো হৃদয়হীন মানুষের মধ্যেও এত সুন্দর সুর আছে, ভাবা যায়? ইয়ানাও চোখ বন্ধ করে আদ্রের গিটারের সুর অনুভব করতে লাগলো। হয়তো এখান থেকে এদের ভালোবাসার সূচনা হবে। সকালে ইয়ানা ব্যাগে সব কিছু ভরে বেডের ওপর ফোনটা নিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিচে চলে গেল খেতে। কেননা আদ্র বলেছে যে আজকে সকাল সকাল বেরোতে হবে, তাই একেবারে রেডি হয়ে নিচে নেমেছি। আদ্র স্যার তো বলেছিল বাসা ছাড়বে 9টায়, এখন কেবল 8টা বাজে। হাতে এখনো ঘন্টা খানিকের মতো সময় আছে। তাই ইয়ানা খেয়ে হোটেলের একজন স্টাফকে বলল ওকে যেন বাজারটা চিনিয়ে দেয়, ও কিছু কেনাকাটা করবে। এই মেয়েটাকে নিয়ে কি করব আমি?
8:30 বেশি বেজে গেছে, ওনার কোনো পাত্তাই নেই। মন চাচ্ছে ওকে রেখেই চলে যায়। কোথায় গেছে কে জানে। স্যার, আপনাদের তো আজকে যাওয়ার কথা ছিল, তাহলে আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে কাউকে খুঁজছেন? কালকে যে মেয়েটা অজ্ঞান অবস্থায় পড়েছিল, মানে আমার সাথে যে মেয়েটা এসেছে, ওকে দেখেছেন কোথাও? হ্যাঁ দেখেছি তো, উনি একটু আগে ওই বাজারের দিকে গেছে। হোয়াট? বাজারে গেছে? ওকে তো আদ্র রেগে গজগজ করতে করতে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ইয়ানাকে ফোন করলো, কিন্তু ইয়ানা ফোন ধরলো না। ধরবে কিভাবে? ওর ফোন তো ও সাইলেন্ট করে ব্যাগে রেখেছে। আদ্র রেগে আগুন হয়ে একের পর এক ইয়ানাকে ফোন করেই যাচ্ছে। এদিকে ইয়ানা মনের সুখে শপিং করছে। তারপর ওর মনে পড়লো 9টার সময় তো ওদের বাস। তড়িঘড়ি করে ব্যাগ থেকে ফোন বার করে দেখলো 9:10 বাজে, আর আদ্র গুনে গুনে ওকে 10 বার কল দিয়েছে। এই রে, আজকে তো আমার অবস্থা খারাপ। তুমি যে রাগী। আচ্ছা, উনি আবার আমাকে রেখে চলে যায়নি তো? তাহলে তো আমি শেষ। ইয়ানা আদ্রকে ফোন করতে গেলে ওর ফোনটা বেজে উঠল। আদ্র কল দিয়েছি। ইয়ানা ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে কানে রাখতে আদ্র বলল, 5 মিনিটের মধ্যে বাস স্টপে আসো, নয়তো আমি চলে যাব তোমাকে রেখেই। আরে কিন্তু যা কেটে দিল। এখন আমি এত ব্যাগ নিয়ে যাব কিভাবে? ইয়েস, আইডিয়া। ইয়ানা সবগুলি শপিং ব্যাগ ভাঁজ করে ওর ব্যাগের ভেতর ঢুকিয়ে দৌড় দিল। দৌড়ে বাস স্টপে এসে হাঁপাতে লাগলো। তারপর ফোন বার করে দেখলো অলরেডি 9:30 বাজে, আর আদ্র ওর পাশে দাঁড়িয়ে আছে। ইয়ানা একটা শুকনো ঢুক গিলে বলল, বাস কি চলে গেছে? বাস কি চলে গেছে? ব্যাস, আদ্রর রাগ বাড়ানোর জন্য এই একটি কথাই যথেষ্ট ছিল। আদ্র রেগে বোম হয়ে দাঁত কিরমির করে বলল, তো তোমার জন্য কি এখানে বসে থাকবে? এই, তোমার কোনো কমন সেন্স নেই? তোমাকে আমি কাল কতবার করে বললাম যে আজকে সকাল 9টার বাস, তবুও তুমি সেই লেট করলে। তোমাকে রেখে আমার চলে যাওয়াই ভালো ছিল। ইয়ানা চুপ করে মাথা নিচু করে আছে। তারপর আস্তে করে বলল, এত রাগ করার কি আছে? পরের বাসে গেলেই তো হয়। তোমার জন্য এখানে ঢাকাগামী বাস অনেকগুলো রাখা হয়েছে। যাও যাও, উঠে পড়ো, যত সব। আদ্র ইয়ানাকে বকা শেষে পকেটে হাত দিয়ে দেখলো ওর মানিব্যাগ নেই। ও শিট, কি হয়েছে? আমার ওয়ালেট মনে হয় চুরি হয়ে গেছে। কি? তাহলে এখন যাব কিভাবে? নিজের ওয়ালেট সামলে রাখতে পারে না, আবার আমাকে জ্ঞান দেয়। কিছু বললে? না, বলছি কি এখন তাহলে কি করব? আমরা ঢাকা ফিরবো কিভাবে? আসলে আমি তো অত টাকা আনিনি। আসার সময় তো আপনিই টাকা দিয়ে দিলেন। যেহেতু অফিস থেকে এসছি, তাই সব খরচ আপনার। এই জন্য আমি টাকা আনিনি, শুধু 1000 টাকা এনেছিলাম। হবে, 1000 টাকা দিয়ে হবে, দাও। টাকা নেই তো। ভয়ে ভয়ে বলল ইয়ানা। নেই মানে? কি করেছো? ইয়ে মানে শপিং করে সব টাকা ফুরায় গেছে। এখন ব্যাগে 100 টাকার একটা নোট আছে, দিব? না, ওটা তুমি চিবিয়ে চিবিয়ে খাও, ইডিয়েট। আগে কর্মর করে বলল আদ্র। এই যে মিস্টার আদ্র, আর কত এভাবে হাঁটবো? আমার তো পা ব্যথা করছে। আরে এই মিস্টার, কথা কানে যাচ্ছে না? আমি এতক্ষণ ধরে বকবক করছি। এত বড় লোক হয়ে লাভ কি যদি পায়েই হাঁটতে হয়? তুমি সবসময় ওত পেতে থাকো যে কখন আমার সাথে ধাক্কা খাবে। আর হ্যাঁ, এখন যদি একটা কথাও বলো তো তোমাকে রেখে আমি চলে যাব। সরি মিস্টার আদ্র, আমি আর হাঁটতে পারবো না। আমার পা ব্যথা করছে। এই যে এই গাছটার উপর বসলাম, আমি আর এক পাও নড়ছি না। ওকে, তাহলে তুমি বসে থাকো। এখন তো দুপুর, একটু পরে বিকেল হবে, তারপরে সন্ধ্যা, দেন রাত, তখন বুঝবে মজা। আর এটা তো পাহাড়ি অঞ্চল, রাতের বেলা কি হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, তুমি থাকো, আমি গেলাম।